আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত টিউটোরিয়ালে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 10 লেসন 2 নিয়ে আলোচনা করছিলাম। তবে ওল্ড এডিশন অনুসারে এটি রয়েছে ইউনিট 12 লেসন 2 তে। যা হোক, হোয়াট ইজ কনফ্লিক্ট এই প্যাসেজটির গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম ঠিক এই পর্যন্ত, অর্থাৎ পাওয়ার কনফ্লিক্ট আমরা শেষ করেছিলাম। তাহলে আজকের টিউটোরিয়ালে আমরা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। Conflicts are also classified into the four following types. দ্বন্দ্ব বা সংঘাতকে নিম্নোক্ত 4 প্রকারে শ্রেণীবদ্ধ করা যায়, অথবা দ্বন্দ্ব বা সংঘাতকে নিম্নোক্ত 4 শ্রেণীতে ভাগ করা যায়। দেখুন 4টি শ্রেণী কি কি রয়েছে। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, তারপরে বি নম্বরে রয়েছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, তারপরে রয়েছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট, এরপরে ডি নম্বরে রয়েছে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। এখন এখানে একটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্ট্রা আর এখানে দেখুন ইন্টার, এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। ইন্টার হচ্ছে সমগ্র, আর এখানে যে শব্দটি দেখছেন ইন্ট্রা, ইন্ট্রা হচ্ছে কোনো গ্রুপ অথবা সম্প্রদায় অথবা গোত্র অথবা অর্গানাইজেশনের ভিতরের বা অভ্যন্তরীণ দিকটাকে বোঝায়, তার মধ্যেই বোঝায়। যাই হোক, আমরা এটা পরে বিশ্লেষণ করব। তাহলে দেখুন প্রথম পয়েন্টটি হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। বাংলায় এর অর্থ দাঁড়ায় ব্যক্তি বিশেষের মধ্যে দ্বন্দ্ব। দেখুন পার্সোনাল অর্থ হচ্ছে ব্যক্তিগত বা ব্যক্তি বিশেষ, আর ইন্টারপার্সোনাল হচ্ছে এক ব্যক্তি আর এক ব্যক্তি অন্য ব্যক্তি এই সব ব্যক্তিদেরকে বোঝায়। তাহলে আমরা এক কথায় বলবো ব্যক্তি বিশেষের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাত। This type of conflict refers to a conflict between two individuals. এখানে দেখুন নতুন একটি শব্দের ব্যবহার হচ্ছে রিফার্স টু। রিফার্স টু অর্থ হচ্ছে বলতে বোঝায়। রিফার্স টুর অল্টারনেটিভ হিসেবে আমরা স্ট্যান্ডস ফর অথবা মিনস ব্যবহার করতে পারি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দিস টাইপ অফ কনফ্লিক্ট, এই ধরনের দ্বন্দ্ব বা সংঘাত, রিফার্স টু আ কনফ্লিক্ট, এই ধরনের দ্বন্দ্ব বা সংঘাত বলতে এমন ধরনের দ্বন্দ্ব বা সংঘাতকে বোঝায়। কেমন ধরনের সংঘাত? বিটুইন টু ইন্ডিভিজুয়ালস, যা দুজন ব্যক্তি বিশেষের মধ্যে ঘটে থাকে। তার মানে এই পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম। এই ধরনের দ্বন্দ্ব বলতে দুই ব্যক্তির মধ্যে বিদ্যমান দ্বন্দ্বকে বোঝায়। This occurs typically because of differences among people. দেখুন এইখানে নতুন একটি শব্দের মধ্যে রয়েছে টিপিক্যাল, অ্যাডজেক্টিভ থেকে টিপিক্যালি অ্যাডভার্ব এসেছে। এর মানে হচ্ছে প্রতীক স্বরূপ অথবা চরিত্রগতভাবে অথবা স্বাভাবিকভাবে কিংবা নিয়মিতভাবে। তাহলে দেখুন এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্যারেক্টারিস্টিক্যালি অথবা নর্মালি অথবা রেগুলারলি ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি অস্বাভাবিকভাবে। তার মানে আমরা বলতে পারি এভিরেন্টলি অথবা অ্যাবনর্মালি অথবা অ্যাটিফিক্যালি অথবা ডেভিয়েন্টলি অথবা ইররেগুলারলি অথবা অ্যানোমালাসলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দিস অকার্স টিপিক্যালি, এইটা সাধারণত ঘটে থাকে। বিকজ অফ ডিফারেন্সেস অ্যামং পিপল, মানুষের মধ্যে বিদ্যমান পার্থক্যের কারণে এটি সাধারণত ঘটে থাকে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম। এটি সাধারণত মানুষের মধ্যে বিদ্যমান পার্থক্যের কারণে ঘটে থাকে। Apparently, it is a natural occurrence which can eventually help in personal growth or developing our relationships with others. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে apparently, apparent adjective, apparently adverb. এই apparently এর অর্থ হচ্ছে প্রত্যক্ষভাবে অথবা দৃশ্যমানভাবে অথবা সুস্পষ্টভাবে। তার মানে এই অ্যাপারেন্টলি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্লিয়ারলি অথবা এভিডেন্টলি অথবা অ্যাজিউমডলি অথবা অস্টেন্সিভলি অথবা ভিজিবলি অথবা অবভিয়াসলি অথবা ট্রান্সপারেন্টলি ইত্যাদি। আর অ্যাপারেন্টলির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা কি বলবো? অপ্রত্যক্ষভাবে মানে পরোক্ষভাবে অথবা অদৃশ্যমানভাবে অথবা অস্পষ্টভাবে। তাহলে আমরা অ্যাপারেন্টলির অ্যান্টোনিম হিসেবে কি বলবো ইংরেজিতে? ইনভিজিবলি অথবা অবসকিউরলি অথবা ভিউলেসলি অথবা আনক্লিয়ারলি অথবা ফগিলি অথবা অ্যাম্বিগুয়াসলি অথবা কনফিউজডলি অথবা হ্যাজিলি অথবা মিস্টিলি অথবা ক্রিপ্টিক্যালি ইত্যাদি।
আর দেখুন অকার ভার্ব থেকে অকারেন্স নাউনটা এসেছে। এই অকারেন্স নাউনের অর্থ হলো ঘটনা অথবা কোনো ব্যাপার। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অ্যাকশন অথবা ফ্যাক্ট অথবা অ্যাফেয়ার অথবা সার্কামস্ট্যান্স অথবা এপিসোড অথবা হ্যাপেনিং অথবা ইভেন্ট অথবা ইনসিডেন্ট ইত্যাদি। আর দেখুন ইভেন্চুয়াল অ্যাডজেক্টিভ থেকে ইভেন্চুয়ালি অ্যাডভার্ব এসেছে। এই অ্যাডভার্বটির অর্থ হচ্ছে অবশেষে অথবা পরিশেষে। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফাইনালি অথবা আলটিমেটলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা কি বলতে পারি? ইনিশিয়ালি অথবা আর্লি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। অ্যাপারেন্টলি দৃশ্যত, ইট ইজ আ ন্যাচারাল অকারেন্স, এটি একটি স্বাভাবিক ঘটনা। হুইচ ক্যান ইভেন্চুয়ালি হেল্প ইন পার্সোনাল গ্রোথ, যা অবশেষে ব্যক্তি বিশেষের বিকাশের ক্ষেত্রে সাহায্য করতে পারে। অর ডেভেলপিং আওয়ার রিলেশনশিপস উইথ আদার্স, কিংবা অন্যদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে সাহায্য করতে পারে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দৃশ্যত এটি একটি স্বাভাবিক ঘটনা যা অবশেষে ব্যক্তি বিকাশের ক্ষেত্রে অথবা অন্যদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করতে পারে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখুন এখানে টাইপস অফ কনফ্লিক্টের চিত্র তুলে ধরা হয়েছে। যা হোক আমরা একটু সামনে এগিয়ে যাই। নাম্বার বি, ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট। এখানে কিন্তু ইন্টার নয়, ইন্ট্রা। ইন্ট্রা হচ্ছে কোনো কিছুর মধ্যে, আর পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত। তার মানে ব্যক্তি বিশেষ বা ব্যক্তিগত অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তাহলে ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট মানে কি? ব্যক্তি বিশেষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দেখুন এটি আবার কি, আমরা একটু পড়ে নেই। ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তি বিশেষের মধ্যে ঘটে থাকে। The experience takes place in the person's mind, এই অভিজ্ঞতা ঘটে থাকে একজন ব্যক্তির মনের মধ্যে। এখানে লক্ষ্য করুন টেক প্লেস একটি ভার্বাল ফ্রেজ, এর মানে হচ্ছে ঘটা। তাহলে এই অভিজ্ঞতা একজন ব্যক্তির মনের মধ্যেই ঘটে থাকে। Hence, it is a type of conflict that is psychological, involving the individual's thoughts, values, principles, and emotions. এইখানে নতুন শব্দের মধ্যে রয়েছে emotions. Emotion singular noun, emotions plural noun. এর মানে হচ্ছে মানসিক চাঞ্চল্য অথবা আবেগ কিংবা মানসিক অনুভূতি। এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সেন্টিমেন্টালিটি অথবা ফিলিং অথবা প্যাশন অথবা সেন্টিমেন্ট অথবা সেন্সেশন অথবা রিয়াকশন অথবা স্পিরিট অথবা ভেহিমেন্স ইত্যাদি। আর এই এমোশনের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইমপ্যাসিভনেস অথবা কোল্ডনেস অথবা ইমপ্যাসিভিটি অথবা ইনসেন্সিবিলিটি অথবা ইনডিফারেন্স। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হেন্স অতএব, ইট ইজ এ টাইপ অফ কনফ্লিক্ট, এটা হচ্ছে এক প্রকারের দ্বন্দ্ব বা সংঘাত। দ্যাট ইজ সাইকোলজিক্যাল, যা হচ্ছে মানসিক। ইনভলভিং দ্য ইন্ডিভিজুয়ালস থটস, ভ্যালুস, প্রিন্সিপলস অ্যান্ড ইমোশনস, ব্যক্তির চিন্তা ভাবনা, মূল্যবোধ, নীতিবোধ এবং আবেগকে যা জড়িত করে। তার মানে হলো এই পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম। অতএব এটি হলো এমন এক প্রকারের মানসিক দ্বন্দ্ব যা ব্যক্তির চিন্তা, মূল্যবোধ, নীতিবোধ এবং আবেগের সাথে জড়িত। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখুন আমাদের সি নম্বরে রয়েছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। আবার খেয়াল করুন, ইন্ট্রা মানে অভ্যন্তরীণ অবস্থাকে বোঝানোর জন্য ইন্ট্রা ব্যবহার করা হয়, আর ইন্টার হচ্ছে সমগ্র অর্থে ব্যবহার করা হয়। দেখুন এখানে ইন্টার শব্দটি রয়েছে। ইন্টার মানে সমগ্র, আর ইন্ট্রা হচ্ছে অভ্যন্তরীণ অবস্থাকে বোঝায়। অর্থাৎ একটা গ্রুপ অথবা গোত্র অথবা অর্গানাইজেশনের মধ্যে বোঝাতে এই ইন্ট্রা ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখুন ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট অর্থাৎ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। It is a type of conflict that happens among individuals within a team. দেখুন আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি।
ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট। এটা হচ্ছে এক প্রকারের বা এক ধরনের দ্বন্দ্ব দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস, যেটা ঘটে ব্যক্তি বিশেষের মধ্যে। উইদিন আ টিম, একটি দলের বিভিন্ন ব্যক্তি বিশেষের মধ্যে এটা ঘটে থাকে। তার মানে এই পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম। এটা হচ্ছে এক প্রকারের দ্বন্দ্ব যা একটি দলের ব্যক্তি বিশেষের মধ্যে সংঘটিত হয়ে থাকে। It arises from interpersonal disagreements or differences in views and ideas. আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। It arises, এই ইট বলতে এখানে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্টকে বোঝাচ্ছে। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয়। কোথা থেকে সৃষ্টি হয়? ফ্রম ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্টস অর ডিফারেন্সেস, ব্যক্তি বিশেষের মতবিরোধ অথবা ভিন্নতা থেকে এটি সৃষ্টি হয়। কিসের ক্ষেত্রে ব্যক্তি বিশেষের মতবিরোধ থাকে? ইন ভিউস অ্যান্ড আইডিয়াস, তাদের মত কিংবা তাদের ধ্যান ধারণার ক্ষেত্রে এটি সৃষ্টি হয়। তাহলে দেখুন এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ব্যক্তি বিশেষের মধ্যে মতবিরোধ অথবা মতামত ও ধারণার পার্থক্য থেকে এই দ্বন্দ্বের উদ্ভব ঘটে। Within a team, conflict can be helpful in coming up with decisions which will eventually allow the members to reach their objectives as a team. বেশ বড় সেন্টেন্স, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। Within a team, একটি দলের মধ্যে, conflict can be helpful, সংঘাত বিবাদ বা দ্বন্দ্ব সাহায্যকারী বা সহায়ক হতে পারে। কিভাবে সহায়ক হতে পারে একটি দলের মধ্যে? ইন কামিং আপ উইথ ডিসিশনস, ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। হুইচ উইল ইভেন্চুয়ালি অ্যালাউ দ্য মেম্বার্স, যেটা পরিশেষে সদস্যদেরকে অনুমতি দিয়ে থাকে, কি করার অনুমতি দিয়ে থাকে? টু রিচ দেয়ার অবজেক্টিভস অ্যাজ এ টিম, একটি দল হিসেবে তাদের লক্ষ্যে পৌঁছানোর অনুমতি দিয়ে থাকে। তাহলে দেখুন এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। একটি দলের মধ্যে দ্বন্দ্ব সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে, যা পরিশেষে সদস্যদের একটি দল হিসেবে তাদের লক্ষ্যে পৌঁছে দেয়। However, if the degree of conflict disrupts harmony among the members, then some serious guidance from a different party will be needed for it to be settled. However, সে যাই হোক, if the degree of conflict disrupts harmony among the members, সদস্যদের মধ্যে শান্তি বিঘ্নিত করতে পারে এমন পরিমাণ দ্বন্দ্ব যদি থাকে, তাহলে কি করতে হবে? Then some serious guidance from a different party, ভিন্ন একটি দল থেকে কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা দিক নির্দেশনা will be needed for it, এটার জন্য তখন এই দিক নির্দেশনার প্রয়োজন হবে। টু বি সেটেলড, এটার সমাধান করতে। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। সে যাই হোক, অবশ্য দ্বন্দ্বের মাত্রা যদি সদস্যদের মধ্যে শান্তি বিঘ্নিত করে থাকে, তাহলে এটির সমঝোতার জন্য একটি ভিন্ন পক্ষ থেকে কিছু গুরুতর দিক নির্দেশনা আনার প্রয়োজন হয়ে পড়বে। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখুন সর্বশেষ ডি নাম্বারে রয়েছে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাত। It takes place when a misunderstanding arises among different teams within an organization. এখানে দেখুন take place একটি ফ্রেজ, এটা আমরা আগেও বলেছি। take place মানে সংঘটিত হওয়া বা ঘটা, তার মানে happen। তাহলে it takes place, এটা ঘটে থাকে, এটা বলতে ইন্টারগ্রুপ কনফ্লিক্টকে বোঝাচ্ছে। এই ইন্টারগ্রুপ কনফ্লিক্ট অর্থাৎ বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব ঘটে থাকে। কখন ঘটে? when a misunderstanding arises, যখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কাদের মধ্যে? among different teams within an organization, একটি প্রতিষ্ঠানের বিভিন্ন দলের মধ্যে যখন এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তখন ইন্টারগ্রুপ কনফ্লিক্ট সৃষ্টি হয়। তাহলে দেখুন এই পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম। এই ধরনের দ্বন্দ্ব দেখা যায় যখন একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন দলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। This is due to the varied sets of goals and interests of these different groups. দেখুন অর্থ কেমন দাঁড়ায়।
দিস ইজ ডিউ টু, এটা যেই কারণে ঘটে থাকে, কি কারণে? দ্য ভেরিড সেটস অফ গোলস অ্যান্ড ইন্টারেস্টস, বিভিন্ন ধরনের লক্ষ্য এবং তাদের স্বার্থের কারণে এটি ঘটে থাকে। কাদের এটা? অফ দিস ডিফারেন্ট গ্রুপস, এই বিভিন্ন দলগুলোর মধ্যে বিভিন্ন স্বার্থ এবং তাদের লক্ষ্য থেকেই এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়। বিভিন্ন দলের মধ্যে বৈচিত্র্যময় লক্ষ্য এবং বিভিন্ন স্বার্থের কারণে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। In addition, competition also contributes to intergroup conflict. এখানে দেখুন in addition মানে হচ্ছে উপরন্তু অথবা আরো বলা যায়। Competitions also contributes to intergroup conflict. প্রতিযোগিতাও এই বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিতে অবদান রাখে। তাহলে দেখুন শেষ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় কেমন? উপরন্তু প্রতিযোগিতাও দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরির ক্ষেত্রে অবদান রাখে। এই ছিল আমাদের টোটাল প্যাসেজটি। আমরা পরবর্তীতে এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।